নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটিতে ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের কিন্তু সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করা হবে। তো এই ভিডিওটি তোমরা শেষ অবধি অবশ্যই দেখো। অনেক স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, অনেক স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হবে, অনেক স্কুলে আবার পরীক্ষা হয়েও গিয়েছে। তো যাদের এখনও পরীক্ষা হয়নি, যারা পরীক্ষা দিবে ভূগোল বিষয়, তারা অবশ্যই কিন্তু এই সাজেশনটা ফলো করে যেও। এই সাজেশনে উল্লেখিত প্রশ্নগুলো শুধু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট নয়, বার্ষিক ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু সমানভাবে উপযোগী। তবে একটা কথা বলবো, পশ্চিমবঙ্গে অনেক স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের ভিন্ন ভিন্ন মানসিকতার মাধ্যমে প্রশ্ন করে থাকবে। তাই অবশ্যই তোমাদের ক্লাসের স্যারেরা বা ম্যাডামেরা পরীক্ষার আগে যে সমস্ত প্রশ্নগুলোতে বেশি গুরুত্ব আরোপ করেছে সেই সমস্ত প্রশ্নগুলোকে আগে প্রাধান্য দেবে, তারপরে এই সাজেশন ফলো করবে। যেহেতু এটা সমস্ত স্কুলকে মাথায় রেখে কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে, আর আমি একদম টপিক ধরে ধরে তোমাদের সামনে আলোচনা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাই বেশি দেরি না করে চলো সরাসরি শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমরা তৃতীয় অধ্যায় পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় থেকে মান 2 এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, প্রথমে কিছু সংজ্ঞা পড়ে নেবে। বুঝতে পেরেছো? সেই সংজ্ঞাগুলো হচ্ছে অক্ষাংশ, অক্ষরেখা, নিরক্ষরেখা, নিরক্ষীয় তল, মহাবৃত্ত, স্থানীয় সময়, প্রমাণ সময়, গ্রিনিশ সময়, AM ও PM, প্রতিপাত স্থান ও দেশান্তর রেখা। 2 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা কি? 3 নম্বর হেডলির অক্টেন্ট কি? 4 নম্বর স্থানীয় সময় ও প্রমাণ সময় কি? একই প্রশ্ন দুবার দিয়ে দিয়েছি কিন্তু এখানে, হ্যাঁ, AM PM। তারপরে তোমরা দেখবে ক্রোনোমিটার কি, সেক্সট্যান্ট কি, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কি। এরপরে অক্ষরেখা, নিরক্ষরেখা ও সমাক্ষরেখা কি এবং GMT কি। এই পার্টগুলো দেখো, তোমরা দেখে মনে হচ্ছে যে কয়েকটা প্রশ্ন বেশি দেওয়া আছে, কিন্তু একই প্রশ্ন 2-3 বার দেওয়া আছে। একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো এই পার্টগুলো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এগুলো শুধু সেকেন্ড ইউনিট টেস্ট নয়, তোমাদের বার্ষিক ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই অধ্যায় থেকে 3 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথমেই পার্থক্য পড়বে অক্ষরেখা ও দাঘিমা রেখা, স্থানীয় সময় ও প্রমাণ সময়। এরপরে 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা সর্বদাই 180 ডিগ্রি দাঘিমা রেখাকে নিখুঁতভাবে অনুসরণ করেননি কেন, বা একে বাঁকিয়ে টানা হয়েছে কেন, এবং অবশ্যই এর প্রয়োজনীয়তাটা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলির পরিচয় এবং তাপমণ্ডল বা তাপবলয়ের শ্রেণীবিভাগ সহ সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন তোমরা দেখবে অক্ষরেখা ও দাঘিমা রেখার ব্যবহার, একই দাঘিমা রেখা বরাবর সকল স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না কেন, কলকাতা ও গোলার দাঘিমার পার্থক্য 1 ডিগ্রি 30 মিনিট হলে সময়ের পার্থক্য 30 মিনিট কেন। 5 নম্বর, গোলীয় পৃথিবীতে অক্ষাংশ ও দাঘিমা নির্ণয়, চিত্রসহ ব্যাখ্যা অবশ্যই দেখবে, এবং নির্দিষ্ট অক্ষাংশ ও দাঘিমা দেওয়া থাকলেও প্রতিপদ স্থানের অবস্থান নির্ণয়। এই পার্টগুলো তোমাদের কিন্তু দেখতে লাগবে 3 নম্বরের জন্য। এখানে তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্ন দেখবে, প্রথমেই অক্ষরেখা এবং দাঘিমা রেখার পার্থক্যটা, যেটা তোমাদের 3 নম্বরে বললাম। তোমরা অক্ষরেখা দাঘিমা রেখা সংজ্ঞাতে বসছো 2 নম্বরে, সেটাই আবার 3 নম্বরে পড়তেছো। ওটাই যদি একটু বড় করে পড়ো তাহলে পার্থক্য হয়ে যাবে, ব্যাস এটাই। আর তোমাদের কিন্তু এখান থেকে অঙ্ক থাকবে, ভূগোলের সময় নির্ণয়, দাঘিমা নির্ণয় বা প্রতিপাত স্থান সংক্রান্ত কিন্তু যে অঙ্কগুলো, সেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। যাদের অঙ্ক প্র্যাকটিস করা আছে তারা কিন্তু অবশ্যই সেফ জোনে থাকবে। তো অবশ্যই যারা অঙ্ক করবে এরকম সিদ্ধান্ত নিয়েছো, অঙ্কের ক্ষেত্রে তো কমন হয় না, তো আমি কয়েকটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো, যেটা 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। এই প্র্যাকটিস করা থাকলে আশা করছি তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। বুঝতে পেরেছো? এবার চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও নানান ভূমিরূপ থেকে মান 2 এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, এটা তৃতীয় অধ্যায় লেখা আছে কিন্তু এটা চতুর্থ অধ্যায় হবে, হ্যাঁ। তো এখানে চতুর্থ অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখবে, প্রথমেই তোমরা দেখবে কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন বলতে কি বোঝো। এরপরেই তোমরা দেখবে হচ্ছে অবরোহণ, আরোহণ, পর্যায়ন এবং গ্রীবাস্তু বা গ্রীবাচ্ছাদি বা ন্যাপ কি। এই পার্টগুলো সংজ্ঞা আকারে তোমাদের কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। এরই পাশাপাশি নির্দিষ্ট ভূমিরূপ যেগুলো রয়েছে, যেরকম ভূমধ্যগ্ন মালভূমি গঠিত হওয়ার 2টি শর্ত কী কী, ডেকান ট্র্যাপ কি, প্লাবন সমভূমি, লোয়েস সমভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, মোনারণক, বাজাদা, গ্রস্ত উপত্যকা, হোস্ট ও স্তূপ পর্বত কাকে বলে, এই পার্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখতে লাগবে। আর পাত সমভূমি কেন্দ্রিক তোমরা যে পার্টগুলো দেখবে, মহাসাগরীয় পাত, মহাদেশীয় পাত, পেডিমেন্ট সমভূমি ও পেনিপ্ল্যান তোমাদের দেখতে হবে। এই পার্টগুলো কাকে বলে সংজ্ঞা আকারে তোমাদের দেখে রাখতে হবে। আর গুরুত্ব কেন্দ্রিক তোমরা অবশ্যই পড়বে মানব জীবনে পর্বতের 2টি গুরুত্ব ও মানব জীবনে সমভূমির 2টি গুরুত্ব। এই পার্টগুলো পড়লে আশা করি 2 নম্বর তোমরা পারবে। 3 নম্বরের জন্য তোমরা চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথমেই পার্থক্য পাঠটা দেখবে কিন্তু ক্ষয়জাত ও সঞ্চয়জাত পর্বত, নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বত, পাহাড় ও পর্বত, মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছন্ন মালভূমি, এই পার্থক্যগুলো তোমায় দেখতে লাগবে। এরপরে তোমরা যে প্রশ্নগুলো দেখবে সেটা হচ্ছে ভূমিরূপের গঠন এবং সৃষ্টি প্রক্রিয়ার উপর ভিত্তি করে কী কী প্রশ্ন হতে পারে, যেরকম চিত্রসহ বদ্বীপ সমভূমি কীভাবে গঠিত হয় ব্যাখ্যা করো, ডেকান ট্র্যাপ মালভূমি কীভাবে সৃষ্টি হয়েছে এ সম্পর্কে লেখো, মালভূমি ও আগ্নেয় পর্বতের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, পর্বত বেষ্টিত মালভূমি কীভাবে উৎপত্তি লাভ করেছে বর্ণনা করো। আমি তোমাদের টপিক ধরে ধরে প্রশ্ন বলেছি কিন্তু, হ্যাঁ। এরপরে কারণমূলক বা বিশেষ প্রশ্ন যেগুলো হতে পারে, রকি পর্বতমালায় আগ্নেয়গিরির অবস্থান কেন দেখা যায় কারণ সহ ব্যাখ্যা, গঠনমূলক পাত সীমান্তে কীভাবে আগ্নেয়গিরির সৃষ্টি হয় তা লেখো, স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা। এই পার্টগুলো তোমাদের 3 নম্বরের জন্য দেখে রাখতে হবে।
এই অধ্যায় থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নটা পড়বে, প্রথম প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5 সংস্থান তত্ত্বের সাহায্যে বা আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও উত্থান চিত্রসহ বিস্তারিত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, চিত্রসহ তোমাদের ব্যাখ্যা করতে হবে স্তূপ পর্বত, সঞ্চয়জাত এবং ক্ষয়জাত পর্বত এবং গ্রাবেন বা গোস্ত উপত্যকার ভূবৈজ্ঞানিক অবস্থান এবং এদের উৎপত্তি বা উত্থান ও গঠন কিন্তু পড়তে হবে। 3 নম্বর পর্বতের শ্রেণীবিভাগের বিশেষ করে হিমালয়, যে চিত্রসহ হিমালয় পর্বতের উৎপত্তি আলোচনা করো এবং উপযুক্ত উদাহরণসহ পর্বতের প্রধান শ্রেণীবিভাগ বর্ণনা করো। বা পর্বতের 5টা গুরুত্ব অবশ্যই তোমরা দেখবে। এই পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এই 3টা। এবং এরই পাশাপাশি মালভূমি ও সমভূমি শ্রেণীবিভাগ করো এবং একটা ছকের সাহায্যে তোমরা এর পরিচয় দাও বা এদের গুরুত্ব সমভূমি এবং মালভূমি, এই পার্টটা তোমায় দেখতে লাগবে কিন্তু চতুর্থ অধ্যায় থেকে। তবে ভঙ্গিল পর্বত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এই পার্টটা কিন্তু দেখবে খুব ভালো করে। হ্যাঁ, মালভূমি সমভূমি গুরুত্বপূর্ণ রয়েছে। পঞ্চম অধ্যায় আবহবিকার থেকে মান 2 এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, প্রথমে সংজ্ঞামূলক বা টিকামূলক যে প্রশ্নগুলো হয়, নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, স্বল্পমোচন, কার্বনেশন, জৈবিক আবহবিকার। এরপরে তোমরা দেখবে হচ্ছে আবহবিকার, ইলুভিয়েশন, হিউমাস, হিউমিফিকেশন, ধাপ চাষ, সমোন্নতি রেখা, ফালি চাষ, রেগোলিত, কাস্টভূমিরূপ, র্যাভাইন, নালিক্ষয়, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তচ্ছয় বিচ্ছিন্নকরণ, ইনসেলবাজ এবং স্ক্রিবাট টেলস। তো এই পার্টগুলো তোমায় দেখতে লাগবে। আর এর পাশাপাশি আর একটা প্রশ্ন দেখবে, মৃত্তিকার গুণগত মান পুনরুদ্ধার করা সম্ভব, এমন কয়েকটি উপায় উল্লেখ করো। দেখো, একই সংজ্ঞা কিন্তু বারবার আসে, আর এখানে যে সংজ্ঞাগুলো রয়েছে না, এই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা একটা বড় প্রশ্ন রয়েছে যে তোমাদের, সেই বড় প্রশ্ন থেকে কিন্তু তোমরা এর উত্তরগুলো পেয়ে যাবে। সেটা কেমন করে হবে সেটা আমি পরবর্তীতে বলছি। দেখো, এবার তোমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে 3 নম্বরের জন্য, প্রথমে পার্থক্য দেখবে তোমরা আবহবিকার ও ক্ষয়ীভবন, আবহবিকার ও নগ্নিভবন। কারণ ও ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো রয়েছে, উষ্ণ ও শুষ্ক মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য কেন দেখা যায়, তারপরে শিলায় স্বল্পমোচন ঘটে কেন, লোহায় মরিচা ধরে কেন, আবহবিকার ও জলবায়ুর সম্পর্ক, এবং বর্ণনামূলক প্রশ্ন যেটা রয়েছে, মাটি কিভাবে সৃষ্টি হয়, মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং সংরক্ষণের উপায়। এটা কিন্তু 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। মৃত্তিকার জলপ্রবাহজনিত ক্ষয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। ল্যাটেরাইট মৃত্তিকা, পটজল মৃত্তিকা, চার্নোজম মৃত্তিকার বৈশিষ্ট্য, আবহবিকারের ফলাফল, এটা তোমাদের পড়তে হবে। রেগুলার সহকারে পড়বে কিন্তু। হ্যাঁ, তো এই পার্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এবার তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নটা পড়বে, রাসায়নিক আবহবিকারের প্রধান 3টি প্রক্রিয়া কারণসমূহ আলোচনা করো। ওই যে বললাম না 2 নম্বরের প্রশ্নগুলো হয়ে যাবে, এখানেই তোমরা পয়েন্ট পেয়ে যাচ্ছ। অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রোজেন বা জলযোজন, এই পার্টগুলো কিন্তু তোমরা এখানেই পেয়ে যাচ্ছ। আবার যান্ত্রিক আবহবিকার যেটা রয়েছে, উষ্ণতা তারতম্যজনিত যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি চিত্রসহ আলোচনা করো। এখানেই স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তচ্ছায় বিচ্ছিন্নকরণ। অর্থাৎ তোমাদের প্রশ্ন অনেকগুলো মনে হচ্ছে, কিন্তু একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, একই প্রশ্ন বারবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 2, 3, 5 দেওয়া হচ্ছে। একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, এবার তোমাদের অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পাঠটা বলেছে, এখান থেকে তোমরা 2 নম্বরের জন্য যে পাঠগুলো পড়বে, প্রথমে টিকা দেখবে তরাই ও ডুয়ার্স অঞ্চল, সামাজিক বনসৃজন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ও রাঢ় অঞ্চলের মাটির প্রকৃতি কীরূপ, উদাহরণ সহ লেখো। পশ্চিমবঙ্গে কোথায় আলপীয় অরণ্য দেখা যায়, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর উদাহরণ সহ 2টি বৈশিষ্ট্য, এই পাঠগুলো দেখতে লাগবে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির নাম লেখো। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীরূপ প্রকৃতির ও কেন, পশ্চিমী সঞ্জা কাকে বলে, পশ্চিমবঙ্গের জলবায়ুগত সম্ভাবনতা বলতে কী বোঝায় বা পশ্চিমবঙ্গের জল সম্পদের সমস্যাগুলিকে কী, আশ্বিনের ঝড় কাকে বলে, কালবৈশাখীর সংজ্ঞা লেখো, ল্যাটেরাইট মৃত্তিকা ও পটজল মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। এই পার্টগুলো তোমাদের কিন্তু দেখতে লাগবে 2 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য তোমরা দেখবে নদ নদী সংক্রান্ত যে প্রশ্নগুলো হতে পারে 3 নম্বরের, এইখান থেকে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে নদ নদীর সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো, উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো, পশ্চিমবঙ্গের নদ নদীর সাধারণ বৈশিষ্ট্যগুলি কী। তো এই বৈশিষ্ট্যকেন্দ্রিক প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখতে লাগবে। জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত প্রশ্ন যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে অতিবর্ষণের কুফল বা ক্ষতিকারক দিকগুলি কী কী, পশ্চিমবঙ্গের জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক কেমন, পশ্চিমবঙ্গের জলবায়ুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী। আর উদ্ভিদ ও মৃত্তিকা সংক্রান্ত প্রশ্ন যেটা রয়েছে, সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো, পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই পাঠগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে রয়েছে, সেখানকার শিক্ষক শিক্ষিকারা তাদের বিভিন্ন মানসিকতা নিয়ে প্রশ্ন করবে, তাই বিশেষ একটা স্কুলকে কেন্দ্র করে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে না, বিভিন্ন স্কুলকে মাথায় রেখে এই প্রশ্নগুলো রাখা হয়েছে এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তবে অবশ্যই তোমাদের ক্লাসে পরীক্ষার আগে স্যার এবং ম্যামেরা যে প্রশ্নগুলো বারবার করে বলেছে সেগুলো আগে প্র্যাকটিস করবে, তারপরে কিন্তু সাজেশনটা ফলো করবে। কেমন? তো এবার চলে নাও 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এখানে প্রথম প্রশ্ন হিসেবে তোমরা দেখবে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বিস্তারিত আলোচনা করো। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূমিরূপ ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। তরাই, ডুয়ার্স ও পার্বত্য অঞ্চল, এই পাঠগুলো আগেই আলোচনা করলাম। 3 নম্বর, পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমি অঞ্চলের ভূমিরূপ এবং সেখানকার নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে 4 নম্বর, পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি বা জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি কী কী আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভূমিরূপ ও তার শ্রেণীবিভাগ বা শ্রেণীবিন্যাস আলোচনা করো। এই পাঠগুলো তোমরা ঠিকঠাক করে কিন্তু রেডি করবে। প্রত্যেকটা অধ্যায় থেকে যে 2, 3, 5 প্রশ্নগুলো দেওয়া হলো, এগুলো কিন্তু
কিন্তু শুধু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট নয়, ফাইনালের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আর তোমাদের কী কী বিষয়ে সাজেশন প্রয়োজন রয়েছে বা কী কী বিষয়ের উপরে ভিডিও করলে খুব ভালো হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানালে তার উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সকলে ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক।